আইন নেই। আমরা দেখেছি আইন থাকার আগেও যত ধরনের প্রোটোকল ছিল, যত ধরনের নীতিমালা ছিল, সেই সব উন্নত রাষ্ট্রগুলো কোনো আইন বা কোনো নীতিমালাকে আসলে মানতে বাধ্য না। সুতরাং আপনি আন্তর্জাতিক ক্ষেত্রে যদি একটি আইনও করেন, সেই আইনটি যুক্তরাষ্ট্র কিংবা চীনের মতো রাষ্ট্রগুলো মানবে এই নিশ্চয়তা আপনার আইনেও নেই। কিন্তু সচেতনতায় সেটি কিভাবে কাজ করে উন্নত রাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখিয়ে যাচ্ছি। যখন কিয়োটো প্রোটোকল থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যায়, সেই যুক্তরাষ্ট্রে যখন সামাজিক আন্দোলন গড়ে ওঠে, পরিবেশ সংরক্ষণ সচেতন কর্মীরা যখন আন্দোলনটি গড়ে তুলে, সেই যুক্তরাষ্ট্র কিন্তু প্যারিস সম্মেলনে এসে পুনরায় আবার সিগনেচার করতে বা যোগ দিতে বাধ্য হয়। আমরা দেখেছি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যারা আসলে পরিবেশ সংরক্ষণের জন্য বেশি সচেতন, তারা কিন্তু মাননীয় সভাপতি আরো আগে থেকেই পরিবেশের যে প্রোটোকল আছে কিংবা যে কনভেনশন গুলো আছে, যে নীতিমালাগুলো আছে, সেগুলোতে স্বাক্ষর করেছে। সুতরাং প্রেশারটি যখন বা চাপটি যখন জনগণের কাছ থেকে আসে, জনগণ যখন সরকারকে এই প্রণোদনাটি দেয় যে আপনাকে পরিবেশ সংরক্ষণের যে কাজগুলো আছে সেগুলো করতে হবে, তখনই আসলে সরকার কিছুটা হলে বাধ্য হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে কিংবা বাংলাদেশ থেকে বসে চীনকে চাপ দিয়ে আপনি কখনো পরিবেশ সংরক্ষণের জন্য কোনো আইনে বাধ্য করতে পারবেন না, যেটি আগেও হয়নি। তারা যে নতুন আইন বানানোর প্রস্তাবনা দিচ্ছেন, সেটিতে হওয়ার সম্ভাবনা নেই। সুযোগটি তৈরি করবে সেই দেশের জনগণ সচেতনতার মাধ্যমে। তারা এসিড এর উদাহরণ দিয়েছেন। এসিডের আইন আগেও ছিল মাননীয় সভাপতি, কিন্তু আমরা দেখতে পেয়েছি যখন এসিড আইনটিকে কার্যকর করার জন্য জনসচেতনতাকে বৃদ্ধি করা হয়েছে, এই বাংলাদেশ টেলিভিশনে মুহুর্মুহু বিজ্ঞাপন দিয়েছে, প্রামাণ্য চিত্র গিয়েছে যে কিভাবে এসিড সন্ত্রাসীদেরকে রোধ করতে হবে, তখন সেই আইনটি আসলে কার্যকর হয়েছে। যেটি আমরা বোঝানোর চেষ্টা করছি, আইনটি তখন কার্যকর হয় যখন জনগণ সচেতন হয়ে সরকারের উপর বা কর্তৃপক্ষের উপর বা সেই মানুষগুলো যারা আসলে আইন ভঙ্গ করে বা যাদের আইন মানা উচিত তাদের উপর একটি চাপ প্রয়োগ করতে পারে, তখনই আসলে আইনটি বাস্তবায়ন সহজ হয়। যদি উদাহরণ দিয়ে বলি, তারা যে আইনের প্রয়োগটি করতে চাচ্ছেন, আজকে যেসব গৃহিণী দুপুরের রান্নার পরে চুলাটি বন্ধ করেন না, রাতের রান্না একই সাথে করে ফেলতে চান, যারা গ্যাসের অপচয়টি করছেন, সেখানে আসলে আইন কিভাবে পৌঁছাবে গ্যাসটি সংরক্ষণ করার জন্য, এই বিধান কিন্তু আইনের প্রয়োগের মাধ্যমে তারা দিতে পারছেন না। বর্জ্য শোধনাগারে আমরা দেখেছি, আমরা বর্জ্য শোধনাগারে স্থাপন করতে পেরেছি কলকারখানায়, কিন্তু সেটি দৈনন্দিন জীবনে প্রাত্যহিক জীবনে সেটির ব্যবহার হবে কিনা সেই নিশ্চয়তা কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা প্রত্যেক দিন গিয়ে শিল্প কারখানায় দিতে পারবে না। সেই সচেতনতাটি মালিক পক্ষের মধ্যে আসতে হবে যে পরিবেশ সংরক্ষণের জন্য আমাকে প্রতিনিয়ত প্রত্যেকদিন বর্জ্য শোধনাগারটি ব্যবহার করতে হবে, যেন পরিবেশটি রোধ হয়, পরিবেশটি অনেক বেশি সংরক্ষণ হয়। সেই জায়গা থেকে সচেতনতাটি তৈরি করতে পারলে আইনের বাস্তবায়নটি সহজ হয় এবং পরিবেশটিও অনেক বেশি সংরক্ষণ হয়। মাননীয় সভাপতি, আপনি লক্ষ্য করলে দেখবেন পরিবেশ সংরক্ষণ হয় দুইটি ধাপে। একটি হচ্ছে দূষণ রোধ করতে হয়, দ্বিতীয়টি হচ্ছে পরিবেশের উন্নয়ন করতে হয়। যদি আমি আইন প্রয়োগ করতে চাই, তাহলে কিন্তু পরিবেশের যে উন্নয়ন এই অংশটি বাদ যায়। কারণ আইনটি আমি তখন প্রয়োগ করতে পারি যখন পরিবেশটি দূষিত হয়ে যায়। দূষিত হওয়ার পরে আমি একটি ব্যবস্থা নিতে চাই যেন অন্যরা সেই ব্যবস্থা দেখে পরবর্তীতে আর দূষণ না করে। কিন্তু সমস্যাটি হচ্ছে আইন প্রয়োগের ফলে আপনি যে ধরনের শাস্তি দিবেন বা যেই ধরনের ব্যবস্থাগুলো নিবেন, সেগুলো অনেক হালকা এবং সেগুলোর জন্য আপনি খুব ভারী কোনো ব্যবস্থা নিতে পারবেন না। কারণ আপনি যদি বৃক্ষ নিধনের জন্য কাউকে যাবজ্জীবন শাস্তি দেন, সেটি আসলে একটি অমানবিক এবং অনৈতিক কাজ। সুতরাং এই জায়গায় আপনাকে অল্প মাত্রার শাস্তি দিতে হবে। এই অল্প মাত্রার শাস্তিটি আসলে অন্য আরেকজনের উপর কোনো দৃষ্টান্ত স্থাপন করছে না যে পরবর্তীতে আমি এই কাজটি করবো না। কিন্তু আমি যদি মানুষকে গিয়ে বুঝাই যে আপনাকে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে, কারণ বেশি করে গাছ থাকলে ঘূর্ণিঝড় থেকে আপনি প্রতিরোধ হবেন, এটি আপনার জীবনের নিরাপত্তার জন্য করা উচিত, এই অনুভবটি যখন তাদেরকে করাতে পারবো, তখন সে নিজ থেকে মাননীয় সভাপতি গাছ লাগাবে, বরঞ্চ গাছ কাটবে না। যেটি আমরা দেখেছি পলিউটিকার ক্ষেত্রে কিংবা আমরা দেখেছি স্যানিটেশনের ক্ষেত্রে, মানুষ যখন বুঝতে পেরেছে যে বিশুদ্ধ পানি আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ, আমরা আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানি গ্রহণের প্রকল্পটি বাস্তবায়ন করতে পেরেছি। কিংবা পলিউটিকার জন্য আমাদেরকে কোনো আইন করে মানুষকে আসলে বাধ্য করতে হয়নি যে আপনি পলিউটিকা নিন। এই যে পরিবেশ আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত, পরিবেশকে সংরক্ষণ করার মাধ্যমে আমি আসলে সমস্যার সমাধান করতে পারি, এই অনুভবটি আমরা মানুষকে দিতে যাচ্ছি। দুটি পার্থক্য আছে, একটি হচ্ছে জানানো, আরেকটি হচ্ছে অনুভব করানো। আমরা চাই জনসচেতনতার মধ্য দিয়ে মানুষ অনুভব করতে শিখুক যে এই যে বিশুদ্ধ বাতাসটি বিশুদ্ধ হলে আমি ভালো থাকবো। এই যে নদীর পানি বিশুদ্ধ থাকলে এই পানি থেকে যে কৃষি চাষাবাদ হবে বা যে আবাদ হবে, সেখান থেকে আমি সুস্থ ফসল পাবো এবং সেই ফসলটি আমার স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি করবে না। এই সচেতনতাটি মানুষের মধ্যে না আসলে আপনি আইন প্রয়োগ করে সেটি বাধ্য করতে পারেন না, কারণ মানুষ আইনের ফাঁক দিয়ে আবার বেরিয়ে যেতে চাইবে, কারণ সে এখন অনুভব করতেই শিখেনি যে আমাকে এই পরিবেশটি সংরক্ষণ করতে হবে এবং বাতাসটিকে বিশুদ্ধ রাখতে হবে। এই জায়গাতে আমরা মনে করি পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে, বিশেষ করে যখন সংরক্ষণের ব্যাপারটি চলে আসে, তখন আইনের প্রয়োগের চেয়ে সচেতনতাটি অনেক বেশি কাজ করে। আপনি দেখেন মানুষ যখন সচেতন হওয়া শুরু করেছে,
মানুষ নিজ থেকেই তার বাসাবাড়ির ছাদে সোলার প্যানেল ব্যবহার করা শুরু করেছে, বাসাবাড়ির ছাদে বাগান তৈরি করার কাজ শুরু করেছে। এটি কিন্তু আপনি আইন দিয়ে তাদেরকে বাধ্য করেননি। মানুষ বুঝতে পেরেছে ঢাকা শহরের বাতাস অনেক বেশি শুষ্ক হয়ে গেছে, আমাদেরকে আরো শীতল করতে হবে। মানুষ সভাপতি, এই জায়গা থেকে আমরা মনে করি আইন প্রয়োগের চেয়ে সচেতনতা এই পরিবেশকে অনেক বেশি সংরক্ষণ করতে পারে। এবার এই বিষয়ের বিপক্ষে বক্তব্য স্থান করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিচারপতি দলের দলনেতা ফাহমিদা আফরোজকে নির্ধারিত সময়ে তার বক্তব্য উপস্থাপনার জন্য আহ্বান জানাচ্ছি। শুরুতে আমার দলের একটু সারাংশ করতে চাই। সেটি হলো, মাননীয় সভাপতি, আমরা যে জায়গাটি বলেছি সেটি হলো আইন নয়, বরং আইনের প্রয়োগকে নিশ্চিত করতে হবে। যখন আমি আইনের প্রয়োগকে নিশ্চিত করতে পারবো তখনই সম্ভব আমার এই যে পরিবেশ সংরক্ষণের যে জায়গাটি, সেই সংরক্ষণের জায়গাতে সে আইন প্রয়োগটা বেশি গুরুত্বপূর্ণ জনসচেতনতার থেকে। সেই জায়গা থেকে, তার থেকে আমরা কখনোই বলিনি আইনটি অনেক বেশি শক্তিশালী হতে হবে। সেই জায়গাতে আমাদের কথা ছিল না, কথাটি ছিল আইন প্রয়োগের ক্ষেত্রে। সেই জায়গাটি পক্ষদল আজকে ভুল বুঝেছে এবং তারা আরো একটি নতুন আন্তর্জাতিক আইনের কথা বলেছে, এবং সেই জায়গা থেকে আমাদের আজকের বিতর্কটি। মাননীয় সভাপতি, দুইটি উদাহরণ দিব, দুইটি পরিবেশ সংরক্ষণগত। একটি হচ্ছে পলিথিনের ব্যবহারগত। মাননীয় সভাপতি, এই ঢাকা শহরে একটা সময়ে প্রচুর সচেতনতা, প্রচুর প্রামাণ্যচিত্র, প্রচুর ভিডিও দেখা সত্ত্বেও মানুষের হাত থেকে কিংবা জনে সেই পলিথিনের ব্যবহারটি কখনোই বন্ধ করা সম্ভব হয়নি, যতক্ষণ না পর্যন্ত সেই পলিথিন বন্ধ করার যে নীতিমালাটি রয়েছে এবং কাগজের ব্যাগ কিংবা পাটের ব্যাগ ব্যবহারের যে বাধ্যবাধকতার যে জায়গাটি, সেই জায়গাটি যখন আইন প্রয়োগ করে সেটি যতক্ষণ না পর্যন্ত নিয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত সেই পলিথিনের ব্যবহারটিকে রোধ করা যায়নি। যখনই সে আইনের প্রয়োগটি হয়েছে তখনই পলিথিনের ব্যবহারটি অনেকাংশে রোধ করা গেছে এবং এই যে পরিবেশ সংরক্ষণের জায়গাটি, সেই জায়গাটি নিশ্চিত হয়েছে। এবং পক্ষ দলের দলনেতা সর্বশেষ কথা দিয়ে শুরু করতে চাই। তিনি আজকে নদীর পানি ব্যবহারের কথা বলেছেন। মানে সবাই আজকে বুড়িগঙ্গার দিকে তাকালেই বোঝা যায় আসলে জনসচেতনতা কত বেশি বুড়িগঙ্গাকে সুন্দর শালীন করতে পারে। আজকে আমরা সবাই জানি নদীতে যদি আজকে বর্জ্য পদার্থ যায়, আজকে যে ক্যানারির যে বর্জ্য পদার্থটি যায়, তাহলে সেটি আজকে নদী দূষণ হবে। আজকে তারা জানে এই যদি বুড়িগঙ্গা। মাননীয় সভাপতি, চলে যাচ্ছি পুনরায় যুক্তি খণ্ডনে। আমরা কিন্তু শুরুতেই অস্বীকার করিনি যে আইন একদমই প্রয়োগ করতে হবে না। আমরা বলেছিলাম কিছু নির্দিষ্ট ক্ষেত্রে যেখানে আসলে অপরাধীকে চিহ্নিত করা যায় সেখানে আইনের প্রয়োগটি ভালো, কিন্তু সার্বজনীনভাবে ব্যাপক আকারে সচেতনতা কিভাবে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে খুব ভালো ফলাফল দেয় সেটি নিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি। আজকের বিপক্ষ দল একটিবারও ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ একজন ব্যক্তি যখন পরিবেশ দূষণ করে তখন আসলে পরিবেশ দূষণটিকে কিভাবে রোধ করবেন আইন প্রয়োগ করে সেটি নিয়ে কথা বলেনি। তারা কিছু কলকারখানা এবং আন্তর্জাতিক ক্ষেত্র নিয়ে কথা বলেছে। কলকারখানায় চলে আসি, আমরা দেখতে পেয়েছি বুড়িগঙ্গার দূষণ নিয়ে যখন হাজারীবাগের ট্যানারির নিয়ে কথা হচ্ছিল তখন কিন্তু স্থানীয় মানুষই হাইকোর্টে রিট করেছে, স্থানীয় মানুষই কথা তুলেছে যে এই দূষণের কারণে বুড়িগঙ্গা, এই ট্যানারির কারণে বুড়িগঙ্গা নদী দূষণ হয়ে যাচ্ছে। তখনই হাইকোর্টে রিটটি হয় এবং রিটটির ফলাফলে ট্যানারিটি হস্তান্তর করতে হয়েছে। এটি কিন্তু জনগণের সচেতনতা এবং জনগণের একটি স্বতঃস্ফূর্ত প্রেসার যেটি আসলে আইন প্রয়োগকে বাধ্য করেছে। তৃতীয়ত আরেকটি উদাহরণ, শেভরনের মতো একটি বহুজাতিক কোম্পানি যারা আসলে তৃতীয় বিশ্বে পরিবেশ স্ট্যান্ডার্ড বজায় না রেখে কাজ করছিল, যখন তাদের ভোক্তারা তাদের পণ্য বর্জন করার হুমকি দেয় তখনই কিন্তু শেভরনের মতো কোম্পানিটি বাধ্য হয়েছে পরিবেশ রক্ষার মান নিয়ন্ত্রণ করে তাদের কার্যক্রম চালানোর জন্য। অর্থাৎ এই কারখানা বা বহুজাতিক কোম্পানি, শিল্প কারখানা, এই সকল ক্ষেত্রেও কিন্তু পরিবেশ সংরক্ষণের জন্য পরিবেশবাদীরা বা সচেতন মানুষরা যে চাপটি প্রয়োগ করে সেটির মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যটি অর্জন করা যায়, এটি ছিল তাদের যুক্তি খণ্ডন। তাহলে আমরা যে ব্যক্তিগত ক্ষেত্রে যখন আমরা বলেছি মানুষ যখন তার ব্যবহার্য জিনিসপত্র হাতির দিলে ফেলে দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী পাশে নাই দেখে, ওই মুহূর্তে যে তার সচেতনতাটি দরকার যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থাকুক আর না থাকুক, এই প্লাস্টিকের বোতলটি আমি হাতির দিলে ফেলবো না কারণ এটি সৌন্দর্য নষ্ট করবে, পরিবেশ দূষণ করবে, এই বোধটি যতক্ষণ পর্যন্ত আমরা তাদের মধ্যে জাগ্রত করতে না পারবো ততদিন পর্যন্ত ব্যাপক পরিসরে আসলে পরিবেশকে সংরক্ষণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমরা আজকে পক্ষ দল এই বিতর্কের মঞ্চে এটি প্রমাণ করতে চাচ্ছি, এটি বোঝানোর চেষ্টা করছি। পলিথিনের উদাহরণ দিয়েছেন, পলিথিন এখনো মানুষ ব্যবহার করে যাচ্ছে আইন প্রয়োগ করার ফলেও, কিন্তু মানুষকে যেটি বোঝানো যাচ্ছে না যে পলিথিন আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জিনিসটি যখন তারা বুঝতে পারবে, তার নিজের স্বাস্থ্যের হুমকিটি যখন তারা অনুভব করবে, তারা ছেড়ে দিবে। আশা করি এই। অনেক ধন্যবাদ রাকিবুল হাসান শান্ত। এবার বিপক্ষের দলনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিচারপতি দলের দলনেতা ফাহমিদা আফরোজ, তিনি যুক্তি খণ্ডন করবেন। সময় 2 মিনিট, নির্ধারিত সময়ে যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আরেকবার সুযোগ দেওয়ার জন্য। সরাসরি যুক্তি খণ্ডনে চলে যাব। মাননীয় পক্ষ দলের প্রথম বক্তা এসে বলেছিলেন আজকে নারী শিক্ষা কিংবা স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশে অনেক বেশি সচেতনতার ফলে এই বিষয়টি নিশ্চিত হয়েছে। তার জ্ঞাতার্থে জানিয়ে দিয়ে আসলে এটি জনসচেতনতার কোনো রূপ ছিল না, এটি ছিল সরকারের গৃহীত যে বিধিমালাটি ছিল, যে নীতিমালাটি ছিল, তার ফলে আজকে যখন ইউনিয়ন পরিষদ থেকে বাধ্য করা হয়েছে যে আজকে আপনার ইউনিয়ন পরিষদকে 100% স্যানিটেশনকে নিশ্চিত করতে হবে এবং সেখানে যখন
সরকার থেকে বিনামূল্যে সেই স্যানিটেশনের সামগ্রীটি বিনামূল্যে যখন বিতরণ করা হয় তখনই সেটি নিশ্চিত করা গেছে। অর্থাৎ একটি বিধিমালার যে প্রয়োগটি রয়েছে, আইনের যে প্রয়োগটি রয়েছে, যে বিধিমালা কিংবা নীতির যে জায়গাটি সেটি প্রয়োগ হয়েছে, তখনই মানুষের প্রতি এটি নিশ্চিত করা সম্ভব হয়েছে। আজকে বিতর্কের বিষয় ছিল পরিবেশ সংরক্ষণে কোনটি অধিক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জায়গা থেকে। আমরাও মেনে নিয়েছি মানুষের প্রতি জনসচেতনতা একটা অংশ হতে পারে, কিন্তু যখন পরিবেশ সংরক্ষণটিকে আমাকে নিশ্চিত করতে হবে তখন সেখানে আইনের প্রয়োগটি সবার আগে দরকার। তারা আজকে বলেছে, তারা একটা জিনিস খুব সুন্দর বলেছে যে আজকে ট্যানারি শিল্পে জনগণ সচেতন হয়ে হাইকোর্টে রিট করতে বাধ্য হয়েছে মানুষের প্রতি। তাদের সচেতনতা থেকে আজকে ট্যানারি শিল্পের মালিকদেরকে বাধ্য করতে পারেনি তার কলকারখানাকে বন্ধ করতে। তাদেরকে আইনের কাঠামোতে নিয়ে আসতে হয়েছে, আইনের প্রয়োগটি ঘটাতে হয়েছে, তারপরে সেটি সম্ভব হয়েছে। আজকে তারা বলেছে ব্যক্তিগত থেকে মানুষের প্রতি সেই জায়গা থেকে আমাদের প্রশ্নটি, আজকে যখন মানুষের সচেতনতা থেকে আপেক্ষিক জায়গাতে দাঁড়িয়ে যায় যে আজকে যদি আমার আইনের প্রয়োগটি না হয় তাহলে আমি আজকে খুব সহজে হাতির ঝিলে একটি প্লাস্টিকের বোতল ফেলে দিতে পারি, তখন মানুষের প্রতি তার সচেতনতা থেকে সকালে কাজ করলে যে বিকালবেলা আবার কাজ করবে এমন কোনো নিশ্চয়তা থাকে না। সেই জায়গা থেকে যখন আইন প্রয়োগে নিশ্চিত থাকে যে আমি যদি এখানে ফেলি, আমাকে যদি দেখে কোনো ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে যদি আমাকে দেখে, তাহলে আমাকে একটি শাস্তির বিধানের মধ্যে যেতে হবে এবং আমাকে সেই জরিমানাটি দিতে হবে কিংবা সেই শাস্তিটি আমাকে পেতে হবে। তাহলে মানুষের সভাপতি এই জায়গাটি আজকে নিশ্চিত হবে। এখন তারা আরেকটি জায়গা বলেছে, মানুষের প্রতি সার্বজনীনভাবে একটি বিষয়ের কথা বলেছে। এই সার্বজনীনভাবে আইনের প্রয়োগটি আমাদের মতন তৃতীয় বিষয়দের নিশ্চিত করতে পারে না, তার ফলে এটি হচ্ছে। এখন মানুষের প্রতি আজকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উদাহরণ দিয়েছি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণভাবে তাদেরকে খুব ভাবে সচেতন করতে পারছে, সঠিকভাবে করতে পারছে। ধন্যবাদ ফাহমিদা। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ উপভোগ করলাম ষষ্ঠ আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা 2017। আজকের এই চূড়ান্ত পর্বে যে বিষয়ের পক্ষে এবং বিপক্ষে আমরা বক্তব্য শুনলাম, তো সেই বিষয়ের নাম হলো পরিবেশ সংরক্ষণ আইন প্রয়োগের চেয়ে জনসচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ। তার পক্ষে বললেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্কিক দল এবং বিপক্ষে বক্তব্য উপস্থাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতর্কিক দল। তারা নির্ধারিত সময় বক্তব্য রেখেছেন এবং পরবর্তীতে যুক্তিখণ্ড, এবং এই আয়োজন যদি প্রতি বছর অব্যাহত থাকে তাহলে আমাদের দেশের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার সাথে সম্পৃক্ত হয়ে তাদের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, সরকারের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, সেটি কিন্তু বাস্তবায়ন সম্ভব হবে। আমরা জানি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, এইটি কিন্তু 1972, 73, 74, 75 এই পর্যন্ত যতদিন জাতির জনক জীবিত ছিলেন, যতদিন তিনি দেশকে নেতৃত্ব দিয়েছিলেন, ততদিনই তিনি এই পরিবেশ বিষয় নিয়ে সবসময় ভেবেছেন। এবং আজকের আমরা হয়তো খুব শক্তভাবে ভাবছি, কিন্তু জাতির জনক সেটি কিন্তু 72, 73, 74 ভাবছেন। তার অনেকগুলো স্থির চিত্র আছে আমাদের কাছে। শিক্ষার্থীরা তোমরা সেই ছবিগুলো দেখতে পারো যে বঙ্গবন্ধু তখনই গাছ লাগাতেন, বঙ্গবন্ধু তখনই বিভিন্ন জায়গায় এই পরিবেশ সংরক্ষণের জন্য সংসদ দপ্তরদেরকে কিভাবে বলতেন যে আমাদের ছোট দেশ, অনেক মানুষ, এদেরকে কিভাবে সুন্দর পরিবেশে রাখা যায়, তার জন্য কিন্তু অনেকগুলো নীতি, মৌলিক কাঠামো তিনি তখন নির্দেশনা দিয়েছিলেন। সেই কারণে পরিবেশ অধিদপ্তর যে আয়োজনটি করেছে, আমি মনে করি এর মধ্য দিয়ে জাতির জনকের যে আদর্শ, জাতির জনকের যে স্বপ্ন, তার যে দর্শন, তার বাস্তবায়ন ঘটানোরও একটি অসাধারণ সুযোগ এর মধ্য দিয়ে হবে। ফলাফল হাতে পেয়েছি, আমি গভীরভাবে কৃতজ্ঞ, আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী, যারা সবকিছু বিবেচনা করে অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে ফলাফল প্রণয়নে সহায়তা করেছেন, মূল্যায়ন করেছেন। আমি হাতে যে ফলাফল পেয়েছি তাতে দেখতে পাচ্ছি যে পক্ষ দল এবং বিপক্ষ দল প্রত্যেকেরই স্কোর করা হয়েছে, নাম্বার দেওয়া হয়েছে, এবং সেই নম্বরের ভিত্তিতে আমি প্রথমে উপস্থাপন করি কারা কত নম্বর পেল। বিপক্ষ দলের যারা, তারা সর্বমোট নম্বর পেয়েছে 234.00, আর পক্ষ দলের তারা সর্বমোট নাম্বার পেয়েছে 244.50 নম্বর। এই ভিত্তিতে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকের বিজয়ী দল, এবং শ্রেষ্ঠ বক্তা হয়েছেন সেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাকিবুল হাসান শান্ত। এই যারা অংশগ্রহণ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতার্কিক দল, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিতার্কিক দল, এবং একথা তো বললাম যে নম্বরের ভিত্তিতে প্রথম এবং দ্বিতীয় হতে হয়। পরীক্ষার উত্তরপত্র সেভাবে তারা অংশগ্রহণকারী দল, সেই দুই পক্ষকেই আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিতর্ক পর্বের আনুষ্ঠানিকভাবে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।